ধ্রুবানন্দ ব্রহ্মচারীর সাধনায় যেই জায়গা আজ পরিণত হয়েছে দ্বিতীয় পুরীতে, মহাপ্রভু চৈতন্যদেব স্বয়ং নিজে এসে যেই জায়গার নামকরণ করে গেছেন নবনীলাচল, আজ আমরা চলে যাব সেই জায়গার রথযাত্রা দেখতে। তাহলে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করা যাক। এই হলো শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ দেবের মন্দির। আমরা এখন চলে যাব মন্দিরের ভেতরে। আপনারা দেখতে থাকুন রথে চাপবার আগে জগন্নাথ দেবের পুজো এবং তার সঙ্গে মন্দিরের ভেতরে নাম কীর্তন। আপনারা দেখতে থাকুন, আর তার সঙ্গে আমি জানিয়ে দিই এই মন্দিরের আর রথযাত্রার কিছুটা ইতিহাস। আনুমানিক 14 শতক নাগাদ একজন বাঙালি সাধু, নাম ছিল তার ধ্রুবানন্দ ব্রহ্মচারী, তিনি গিয়েছিলেন পুরীতে তীর্থ করতে। তার ইচ্ছে ছিল তিনি জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াবেন, কিন্তু পুরীর মন্দিরের পাণ্ডারা তাকে সেটি করতে দিলেন না। তখন তিনি মনের দুঃখে বসলেন অনশনে। 3 দিন পর তাকে স্বয়ং জগন্নাথ দেব দেখা দিয়ে বললেন, ধ্রুবানন্দ, তুমি বঙ্গদেশে ফিরে যাও। সেইখানে ভাগীরথী নদীর তীরে একটি মাহেশ নামে গ্রাম আছে, তুমি সেইখানে যাও। আমি একটি বিশাল দারুবৃক্ষ পাঠিয়ে দেব, মানে নিম গাছের কাণ্ড। সেই কাঠ দিয়ে তুমি বলরাম, সুভদ্রা এবং আমার মূর্তি গড়ে পুজো করো। আমি তোমার হাতের ভোগ খাবার জন্য উদ্গ্রীব। সেই স্বপ্ন দেখে ধ্রুবানন্দ তৎক্ষণাৎ চলে এলো মাহেশে এবং এসে তিনি সাধনা শুরু করলেন। তারপর এক বর্ষার দিনে মাহেশ ঘাটে ভেসে এলো সেই নিম কাঠ। তিনি সেই কাঠ তুলে এনে 3 দেবতার মূর্তি বানিয়ে প্রতিষ্ঠা করলেন মাহেশের এই জগন্নাথ মন্দির। এই হলো মন্দিরের ইতিহাস। আর এই দিকে তো জগন্নাথ দেবের মোটামুটি পুজো কীর্তন প্রায় শেষের দিকে, আবার দেখা হচ্ছে বিকেলে রথ টানে। তাহলে চলুন। বিকেল হতেই চলে এলাম মন্দিরের বাইরে, একদম জিটি রোডের উপরে, আর এইখান থেকেই হবে রথ টান। আচ্ছা, আপনারা জানেন কি যে শ্রীরামপুরের এই মাহেশে এসছিলেন মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেব? শুধু তাই নয়, তিনি এসে এই জায়গার নামকরণ করে গেছেন নবনীলাচল। সন্ন্যাস গ্রহণের পর শ্রী শ্রী চৈতন্যদেব পুরীর উদ্দেশ্যে রওনা দেন। যাবার পথে তিনি মাহেশে এসে পৌঁছলেন এবং ধ্রুবানন্দের এই মন্দির পরিদর্শন করার পর তিনি জ্ঞান হারিয়ে গভীর সমাধিতে মগ্ন হন। তারপরেই তিনি মাহেশকে নবনীলাচল অর্থাৎ নতুন পুরী বলে নামকরণ করেন। পরে বৃদ্ধ ধ্রুবানন্দ তাকে মন্দিরের দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করেন। তারপর মহাপ্রভু কমলাকার পিপলাইকে মন্দিরের ভার দেন। কমলাকার পিপলাই ছিলেন চৈতন্যদেবের দ্বাদশ গোপালের মধ্যে পঞ্চম। এর কিছুদিন পর ধ্রুবানন্দ ব্রহ্মচারী পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে গমন করেন। মন্দিরের ভার গ্রহণ করার পর তিনি এইখানেই স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন এবং 628 বছর আগে এই রথযাত্রা তিনি শুরু করেছিলেন। এইখানে রথটান দেখতে এসে আপনাদের অনেক কিছুই চোখে পড়বে। যেমন দেখবেন এই লক্ষ লক্ষ মানুষের ভিড়ে কিছু মানুষ করছেন কীর্তন, তার সঙ্গে নাচ, যা আপনাকে প্রচুরভাবে আনন্দ দেবে। আপনিও বাধ্য হবেন এই নাম কীর্তনের সঙ্গে অংশগ্রহণ করতে। জগন্নাথ দেবের এই মন্দিরটি আধুনিকভাবে তৈরি হয়েছিল 1755 সালে। কলকাতার নিবাসী নয়নচাঁদ মল্লিক এই মন্দিরের খরচ দেন। একবার বৈদ্যবাটির একজন ভক্ত মন্দিরের রথ দান করেছিলেন। 1797 সালে শ্রী রামকৃষ্ণদেবের বিখ্যাত শিষ্য বলরাম বসু তার দাদা কৃষ্ণরাম বসু আরও একটি রথ দান করেন। তবে হ্যাঁ, বলরাম বসু বলতে মনে পড়ে গেল, বলরাম বসু হলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের একজন বিখ্যাত শিষ্য, যার ভিডিও আমি আগে করেছিলাম তার বাড়ির, যা এখন বলরাম মন্দির নামে বিখ্যাত। সেটা হলো কলকাতাতে। যদি আপনারা সেই ভিডিও দেখতে চান তাহলে চেক করে নিন একবার আমার চ্যানেলটি অথবা আমার ডেসক্রিপশন বক্সটি, সেখানে সেই ভিডিও লিঙ্কটি আমি অলরেডি দিয়ে দিয়েছি। যাই হোক, তাহলে ফিরে আসি আবার ইতিহাসে। কৃষ্ণরাম বসু যে রথটি দান করেছিলেন, সময়ের সঙ্গে সঙ্গে সেই রথটি এক সময় জীর্ণ হয়ে পড়ে। পরবর্তীতে কৃষ্ণরামের ছেলে গুরুপ্রসাদ 1798 সালে 9 চূড়া বিশিষ্ট নতুন রথ আবার বানিয়ে দেন। তারপর কেটে যায় বহু বছর। হঠাৎ করেই সালটা তখন 1884। সেই সময় রথযাত্রার দিন বল্লভপুরের গুন্ডিচাপাটিতে সেই রথটি আগুনে পুড়ে যায়। তারপর এই বসু পরিবারের কর্তা কৃষ্ণচন্দ্র বসু
এই নতুন লোহার রথটি বানিয়ে দেন। রথটি তৈরি করে মার্টিন বার্ন কোম্পানি। সেই সময় দাম পড়েছিল প্রায় 20 লক্ষ টাকা, যার মূল্য বর্তমান বাজারে ধরাছোঁয়ার বাইরে। তারপর 1885 সাল থেকে সেই রথ টান শুরু হয়, যা আজও শ্রীরামপুরেই মাহেশের বুকে সেই রথ একইভাবে চলছে। এটা 2024 সাল এবং আজকে রথযাত্রার দিন। তবে এই বছর শ্রীরামপুর মাহেশের এই রথ চালু হতে অনেক সময় লেগেছে, যার জন্য রথটি আসছে খুবই আস্তে আস্তে। দেখতেই পাচ্ছেন সামনে রথ দাঁড়িয়ে আছে। তবে আপনারা এখানে আসুন, খুব ভালো লাগবে, তবে খুব সাবধানে, কারণ ভিড় হয় প্রচুর পরিমাণে। আপনাদের মূল্যবান জিনিসপত্রগুলি যেমন মোবাইল ফোন, মানি ব্যাগ, ঘড়ি, এইগুলো খুব সাবধানে রাখবেন, এগুলি হারিয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। তাহলে মন্দিরের ইতিহাস জানা হয়ে গেল এবং তার সঙ্গে রথের ইতিহাসও জানা হয়ে গেল। এবার চলুন বলে দিই কীভাবে আসবেন আপনারা এই জায়গাতে। ট্রেনে করে আপনাকে আসতে হবে রিষড়া অথবা শ্রীরামপুরে। তারপর টোটোতে উঠে শ্রীরামপুর মাহেশের রথ বললে আপনাকে যে কেউ এক কথায় নামিয়ে দেবে। ভিডিওটি কেমন লাগলো লাইক এবং কমেন্টস করে জানিয়ে দেবেন। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি যান, গিয়ে চ্যানেলটি ঝপ করে সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকনটি অন করে দিন। তাহলে আজকের মতন এখানেই, টাটা।